রাজনীতি করতে গিয়ে আমাদের রাজ্যের রাজনীতিবিদদের যে মান সম্মান সামাজিক স্তরে আর অবশিষ্ট নেই, তা বিভিন্ন ঘটনা দেখলেই কিন্তু বোঝা যায়। বারুইপুর কাণ্ডকে সামনে রেখে বারুইপুরে যাওয়ার হিড়িক পড়েছে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের চরিত্রদেরই। কালকে সকলের আগে এই পুরো বিষয়টিকে ব্যাটিংয়ে ওপেন করেন সুজন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই বাম নেতা নেত্রীরা সকলের আগে বারুইপুরে কালকে যান এবং পুরো বিক্ষোভের চেহারা বারুইপুর কিন্তু ধারণ করে। পরবর্তীকালে আজকে সকাল থেকে আমরা দেখলাম আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সর্বপ্রথম সকালবেলা বারুইপুরে গেলেন। আর এরপর যে চিত্র বারুইপুরে দেখা গেল তা ভারতীয় রাজনীতির বুকে নিঃসন্দেহে বাংলার সম্মান যে বাড়ালো না তা পরিষ্কার। পরবর্তীকালে নওশাদ সিদ্দিকী বারুইপুরে গেলেন, কিন্তু নওশাদকে ঘিরে ধরে সে অর্থে কিন্তু কোনো বিক্ষোভ হলো না। নওশাদ পরিবারের সঙ্গে কথা বললেন, সমাজে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। আপাত নিরীহ ভদ্র নওশাদ বারুইপুরে যাওয়াতে বারুইপুরের পরিস্থিতি কিন্তু কোনো অবস্থাতেই বদলায়নি, উল্টে পরিবারের সদস্যরা নিঃসন্দেহে মনের জোর পেয়েছেন। এরপর একে একে কালীঘাট তৃণমূল এবং এই আমাদের রাজ্যের ঋতব্রত তৃণমূলরা বারুইপুরে যেতে শুরু করলেন। ঋতব্রত এবং সায়নী ঘোষদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন বারুইপুরে পৌঁছলো, তখন পরিস্থিতি ক্রমশ উত্তাপ হয়ে উঠল। মানে উত্তাল হয়ে ওঠার পর আমরা বুঝতে পারলাম এই রাজ্যের এই বিরোধী দলনেতা মানে ঋতব্রতদের অবস্থা এবং ওই অঞ্চলের সাংসদ মানে যাদবপুরে জিতে আসা সাংসদ সায়নী ঘোষকে নিয়ে মানুষ এক্স্যাক্টলি কি ভাবছেন। প্রথমত ঋতব্রত চ্যাপ্টার নিয়ে শুরু করি। ঋতব্রতকে যখন বেরিয়ে আসতে দেখা যায়, তখন সাধারণ মানুষ উত্তপ্তভাবে তাকে স্লোগান ছুড়ে দেন। কেউ বেঈমান বলেন, কেউ আবার বলে বসলেন বালিশ চাটা। অর্থাৎ আমাদের রাজ্যের বিরোধী দলনেতার সামাজিক স্তরে এতটাই সম্মান যে তাকে সাধারণ মানুষ ভিড়ভাট্টার মধ্যে থেকে বালিশ চাটা বললে বসছেন। এই ঋতব্রত কি করলেন? প্রথমত তিনি বাম নেতা ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যোগদান করেন এবং এখন তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন তৃণমূল গঠন করার অন্যতম পথিকৃৎ ঋতব্রত। কিন্তু সাধারণ মানুষের ভিড়ে যদি সেই ঋতব্রতদের ভ্যালু না থাকে, মূল্য না থাকে, অ্যাকসেপ্টেন্স না থাকে, তাহলে আমাদের রাজ্যে বিরোধী দলনেতার যে চেয়ার তার কি কোনো মূল্য থাকে? মনে রাখতে হবে শেষ 5 বছর আমাদের রাজ্য বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখেছে। শুভেন্দু অধিকারীর বিপক্ষে অতীতে একগুচ্ছ অভিযোগ থাকলেও তার নিরলস পরিশ্রম, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যাওয়া এবং মানুষের বিরোধী দলনেতা হয়ে ওঠার যে চেষ্টা ছিল তা কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে। এবং বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার চেয়ার ছেড়ে এখন মুখ্যমন্ত্রী পদে বসেছেন। আর এখন সেই বিরোধী দলনেতার চেয়ারে গিয়ে বসলেন ঋতব্রত, যিনি তৃণমূল ভাঙার অন্যতম কারিগর এবং তৃণমূল ভাঙার পরেও তিনি তৃণমূলেরই অন্যতম সদস্য। সেই ঋতব্রত যখন মানুষের ভিড়ে গেলেন, তখন মানুষ তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করলো। বিক্ষোভ প্রদর্শন করে স্পষ্ট বুঝিয়ে দিল যে মানুষ তার দলবদল কিংবা তৃণমূলকে ভাঙার যে খেলা তিনি খেলেছেন তাতে কোনো অবস্থাতেই খুশি নন। বারুইপুরে তাকে কেন্দ্র করে বালিশ চাটা স্লোগান অব্দি দেওয়া হলো। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল ঋতব্রতর অতীত মানুষ ভোলেননি কিংবা ঋতব্রত অতীতের ছায়া থেকে এখনো বেরোতে পারেননি। দ্বিতীয় যে নাম আজকে এই প্রতিবেদনে আলোচনা করতে হয় তা নিঃসন্দেহে সায়নী ঘোষ, যিনি একসময় মমতা ব্যানার্জির ঢঙে শাড়ি পরতেন, শাড়ি পরে মমতা ব্যানার্জির লাইট হওয়ার চেষ্টা করেছিলেন। তার স্লোগানিং, তার বাক্য প্রয়োগ, তার শব্দ চয়ন সবকিছুতেই মমতা ব্যানার্জির এক ছায়া দেখা যেত। এবং সায়নী ঘোষের আগের যদি কোনো ভিডিও আপনি চালিয়ে দেখেন তাহলে দেখবেন 100টির মধ্যে 99% ভিডিও বিজেপিকে কটাক্ষ করে বা শুভেন্দু অধিকারীকে চরম বাক্য বিদ্রুপে ভরিয়ে দিয়ে। সেই সায়নী এখন ভালো তৃণমূলের অংশ। অর্থাৎ সায়নী ঘোষ দিল্লিতে গিয়ে নতুন তৃণমূল বিরোধী জোট, সেই জোটে সামিল হয়েছেন। সেই সায়নী ঘোষ যখন আজকে বারুইপুরে গেলেন, তখন
সামাজিক স্তরে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে যে স্লোগান উঠে এলো তা নিঃসন্দেহে সায়নী ঘোষের রাজনৈতিক কেরিয়ারে বিরল। যদিও সায়নী ঘোষ এর আগে নন্দনে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে স্লোগানিং করেছিলেন, এরপরেই হঠাৎ করে তিনি তৃণমূলে যোগদান করেন, তৃণমূলের টিকিটে সাংসদ হন, তৃণমূলের যুবনেত্রী হন। সেই সায়নী ঘোষ তৃণমূল ছেড়ে ছুড়ে এখন বিজেপির তৈরি করা নতুন একটি দলের অন্যতম সদস্য। সেই সায়নী ঘোষকে শুনতে হলো বেঈমান বেঈমান স্লোগান, অর্থাৎ বারুইপুরের সাধারণ মানুষ স্পষ্ট বুঝিয়ে দিল তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেঈমানি করে আলটিমেটলি মানুষের মোহভঙ্গ করেছেন। এবং এই বেঈমানি শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির সঙ্গে বেঈমানি করা নয়, রাজ্য রাজনীতির যে নীতি তার বিপক্ষেও যে বেঈমানি করা, তা কিন্তু আজকে মানুষের মধ্যে থেকে জোরালো কণ্ঠে যে স্লোগান উঠে এসছে তাতেই রিফ্লেক্ট হয়। অর্থাৎ ঋতব্রত থেকে সায়নী ঘোষ, যারা হঠাৎ করে পালা বদলের পর ভালো বিজেপি বা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করেছেন, তাদের সাধারণ মানুষের কাছে তাদের যে অ্যাকসেপ্টেন্স তা কিন্তু সত্যি আমাদের রাজ্যের বা স্পেশালি বাংলার রাজনীতির কঙ্কালসার চেহারাকে গোটা ভারতের বুকে এস্টাবলিশড করে। এই দুজনের বাইরে ওই বারুইপুরে নওশাদ সিদ্দিকীও গেছিলেন, কিন্তু বিশ্বাস করুন নওশাদকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ হয়নি, কোনো কটূক্তি হয়নি, কোনো স্লোগানিং হয়নি। নওশাদ নিজের মতো করে ভাষণ দিলেন, পরিস্থিতিকে শান্ত রাখতে বললেন, বিচারের দাবি জানালেন, পরিবারের পাশে থাকলেন। কিন্তু নওশাদকে কেন্দ্র করে কোনো বালিশচাটা কিংবা নওশাদকে কেন্দ্র করে বেঈমান স্লোগান কিন্তু বারুইপুরে ওঠেনি। ফলে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা যেভাবে রাজ্য রাজনীতিকে রাস্তায় নামিয়ে এনেছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নওশাদ নিঃসন্দেহে বিরলতম এক মুখ, যিনি এখনো রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক পরিসরে যেটুকু মূল্যবোধ বেঁচে আছে তার ধারক ও বাহক, তা কিন্তু সাধারণ মানুষ আজও মনে করছেন। নওশাদ সিদ্দিকী বিধানসভায় যেমন বক্তৃতা দেন, সেরকম ভাবে নওশাদ সিদ্দিকী কোর্টে একাধিক ইস্যু নিয়ে ছুটে গেছেন। শেষ 5 বছরে নওশাদের চালচলন দেখে অন্তত মনে হয়েছে যে রাজনীতিবিদদের যা করা উচিত নওশাদ সেটুকু করার চেষ্টা করছেন। সংখ্যায় কম হলেও রাজ্য রাজনীতির প্রতিফলন নওশাদের বাক্য বিনিময়ের মাধ্যমে যে উঠে আসছে সেটা কিন্তু স্পষ্ট। এর পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারুইপুরে গেলেন এবং তিনি যে কথাবার্তাগুলো বললেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে ঘটনা বারুইপুরে ঘটেছে তার কড়া শাস্তি হবে, পরিবারের লোক সরকারের উপর ভরসা রেখেছে এবং সরকার নিঃসন্দেহে সমস্ত অপরাধীদের তদন্ত করবে এবং শাস্তি দেবে। একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অ্যাড্রেস করেন। বারুইপুর কাণ্ড নিয়ে প্রতি মুহূর্তে শেষ 2 দিন ধরে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য সামাজিক মাধ্যমে উঠে এসছে এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা বড় বেশি তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলি। ফলে সামাজিক স্তরে এমন কিছু ফেক নিউজ ছড়িয়ে যায় যে ফেক নিউজের উপর ভরসা করে আমরা কোনো ঘটনা নিয়ে জাজমেন্টাল হয়ে পড়ি এবং জাজমেন্টাল হওয়ার ফলে আমরা সেই ঘটনা থেকে ডাইভার্ট হয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলি যা কিন্তু মোটেই কাম্য নয়। এই করতে গিয়ে এই ঘটনাটাই অন্য জায়গায় কিন্তু ঘুরে যায়। গণপিটুনিতে একজন মারা যান এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এর আফটার এফেক্টসে বারুইপুরে কালকে আরো একটি ঘটনা ঘটে, যেখানে 17 বছরের এক যুবককে নৃশংসভাবে খুন হতে হয়।
কালে দেখা যায় এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সেই বাকবিতণ্ডা। অর্থাৎ বারুইপুরে প্রাথমিকভাবে একটি ঘটনা ঘটলো, সেই ঘটনার ফলে এমন কিছু উস্কানিমূলক মন্তব্য এলো যার ফলে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হলো। পুলিশ অ্যাকশনে 5 জনকে আটক করা সত্ত্বেও সেই রাতেই আরো এক যুবকের মৃত্যু হলো, যদিও সেই যুবকের মৃত্যু হলো একটি ফুটবল ম্যাচকে জেতা হারা নিয়ে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, যা প্রাথমিক তদন্তে উঠে এসছে। অর্থাৎ এই বারুইপুর কেন্দ্রে এমন কিছু ব্যক্তি এমন ভূমিকা পালন করেছে যা এই পরিস্থিতিটিকে কিন্তু আরো জটিল করে তুলেছে। ফলে এখানে নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য সংবাদ মাধ্যম হিসাবে আমাদের সকলেরও দায়িত্ব, আমরা ওয়েট করি শেষ মুহূর্ত অবধি, পুলিশের অফিসিয়াল আপডেট অবধি, সরকারের অফিসিয়াল আপডেট অবধি। সরকারের কোনো সিদ্ধান্ত ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, পুলিশ নিষ্ক্রিয় বা সক্রিয় তা বিচার করার জন্য অনেক সময় পড়ে আছে। কিন্তু একটি ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে অতি সক্রিয়তা দেখাতে গিয়ে সমাজের সামাজিক স্থিতি যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে কিছু ক্ষেত্রে চলে যায়, যা বারুইপুরেও কিন্তু কিছু ক্ষেত্রে গেছে। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, 2 সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন এবং আজকে 2 সেনাবাহিনীর সদস্যদের দেখতে মুখ্যমন্ত্রী খোদ হাসপাতালে যান। অর্থাৎ বারুইপুরে যদি একটি ঘটনা ঘটে থাকে, তার আফটার এফেক্টসে একাধিক যে ঘটনাগুলো ঘটেছে তাও কিন্তু কোনোভাবেই কাম্য নয়। মুখ্যমন্ত্রী কিন্তু সবকিছুরই তদন্ত করবেন, তা পরিষ্কারভাবে বারংবার সাংবাদিকদের সামনে বলেছেন। এবং এই ঘটনায় যারা জড়িত আছেন তাদের যদি শাস্তি হয়, সেটাও তো খুব দুর্ভাগ্যজনক হবে। অর্থাৎ একটি ঘটনাকে আমরা অন্যদিকে সম্পূর্ণভাবে নিয়ে গেলাম, তা কিন্তু মোটেই দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া হলো না। ফলে বারুইপুর কাণ্ড আমাদের সমাজের অনেকগুলো স্তর কিন্তু ফের সামনে নিয়ে এলো। একদিকে আমাদের সমাজের রাজনীতিবিদদের অবস্থান, চটিচাটা, বালিশচাটা কিংবা বেঈমান শব্দের অনেকদিন পরে প্রয়োগ আমরা দেখলাম। একই সঙ্গে নওশাদ সিদ্দিকী বা শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতার ভূমিকাও কিন্তু আজকে দিনের শেষে প্রশংসিত হলো। ফলে সব মিলিয়ে বারুইপুর কাণ্ড রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক আমাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন এই টোটাল এপিসোডটি।